আমাদের চ্যানেলে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ে আসি নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর কাহিনী। আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে লেখক গল্পে নানান রকম প্লট তৈরি করার জন্যে কল্পনার আশ্রয় নিয়ে থাকেন, যা কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে মান্যতা দেয় না। আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্পে অভিনয় করেছেন দেবান্বিতা, সমাপ্তি, সৌভিক। অন্যান্য চরিত্র এবং গল্প পাঠে আমি সাহেব। চলুন তাহলে শুরু করি বর্তমান প্রজন্মের সুনামধন্য লেখক শ্রীকান্ত শর্মার কলমে এক রোমহর্ষক ভয়ঙ্কর ভূতের গল্প, ছদ্মবেশী ডাইনি। কালো বিড়াল কতটা অশুভ জানো না ভাই? লোকের মুখে শুনেছি কালো বিড়াল নাকি ছদ্মবেশী ডাইনি। না ভাই, তুমি ওটার একটা ব্যবস্থা করো। কি যে বলো বৌদি, ওইসব কুসংস্কার আমি মানি না, আর এই নিয়ে স্নেহাকে কিছু বলতেও পারবো না। জানি তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, এইসব কেন মানবে? কিন্তু এই নিয়ে কোনো অকল্যাণ হলে আমাকে কিছু বলতে এসো না ভাই। তুমি অত চিন্তা করো না, এসবে কিচ্ছু হয় না, এগুলো সব কুসংস্কার। কথাগুলো বলে দীপক চলে গেল নিজের রুমে। আজকে সে স্নেহাকে বিয়ে করে বাড়িতে এনেছে। ডাক্তারি পড়াশোনা করার সময় স্নেহার সাথে তার লন্ডনেই পরিচয় হয়। স্নেহার একটি পোষ্য কালো বিড়াল আছে, যাকে সে ভীষণ ভালোবাসে। দীপকের বৌদির যেটা একদম পছন্দ নয়, আর সেই অপছন্দতা স্নেহার উপরে গিয়েও পড়েছে। বৌদির কথাগুলো দীপক এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছে। স্নেহা রাতের বেলায় ডিনার টেবিলে বিড়ালটিকে খাবার খাইয়ে দিচ্ছিল। দীপকের বৌদি বাকি সবার খাবার সাজাতে সাজাতে বলল, ছোট, এবার ওটাকে ঘরে রেখে দিয়ে আয়, এসে তারপরে খেয়ে নে। স্নেহা বিড়ালটিকে নিয়ে চলে যায়। দীপক আর দীপকের দাদা খেতে বসে। হঠাৎ বৌদি লক্ষ্য করে খাবার টেবিলের ঠিক সোজা দীপকের রুমের সামনে আলো আধারি আবছায়াতে দুটো চোখ যেন আগুনের মতো জ্বলছে। বৌদি হাতে ডালের বাটিটা নিয়ে এগিয়ে যেতেই সঙ্গে সঙ্গে ভেসে উঠল একটা চিৎকার। ভয়ে বৌদির হাত থেকে ডালের বাটিটা সশব্দে পড়ে গেল। আর ঠিক তখনই বিড়ালটা ছুটে গিয়ে দীপকের রুমে ঢুকে যায়। দীপক আর দীপকের দাদা খেতে খেতে উঠে দাঁড়ালো। স্নেহা রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হলো দিদি? বৌদি কিছু না বলে মেঝেটা পরিষ্কার করতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজের রুমে চলে গেল। মধ্যরাত্রিতে দীপকের রুমে কেউ ধাক্কা দিচ্ছে। দীপক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দরজা খুলে দেখল বৌদি। কাঁদো কাঁদো কণ্ঠে সে বলল, শিগগিরই ওপরে চলো ভাই, তোমার দাদা কেমন যেন করছে, শিগগিরই চলো। দীপক সঙ্গে সঙ্গে তার দাদা দীনেশের রুমের দিকে ছুটে গেল। গিয়ে দেখল তার দাদার চোখগুলো লাল রক্তের আকার ধারণ করে যেন ফেটে বেরিয়ে আসছে। হাত পা ক্রমশ অসাড় হয়ে যাচ্ছে।
তাড়াতাড়ি দীপক নিজের রুম থেকে একটা ইঞ্জেকশন এনে দীনেশবাবুর হাতে দিতেই দীনেশবাবু ঘুমিয়ে পড়লেন। আমি আগেই জানতাম এই বাড়িতে এবার একটা না একটা বিপদ ঘটবেই। ঝাঁঝালো কণ্ঠে বলল বৌদি। তুমি তোমার দাদাকে সুস্থ করে দাও ভাই, আমরা আর এই বাড়িতে থাকবো না। অসহায় দৃষ্টিতে দীপক বৌদির দিকে তাকিয়ে রইল। বৌদি আবার বলল, তুমি এই বিড়ালের ব্যবস্থা করো, তা না হলে কালই আমরা ঘর থেকে বেরিয়ে যাব, নয়তো তোমরা ওই বিড়াল শুদ্ধ বিদে হও। দীপক কিছু না বলে চুপচাপ নিজের রুমে ফিরে এলো। স্নেহা ঘুমোয়নি। হয়তো বৌদি যখন দরজায় ধাক্কা দিয়েছিল তারও তখন ঘুম ভেঙে গেছে। বিড়ালটি তার কোলে শুয়ে আছে। স্নেহা বিড়ালের গায়ে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করল, কি হয়েছিল? তেমন কিছু না, দাদার শরীরটা দুর্বল হয়ে গেছে, হয়তো কোনো ভয়ের স্বপ্ন দেখেছিল, কাল কয়েকটা টেস্ট করে নিতে হবে। স্নেহা আর কিছু না বলে বিড়ালটাকে পাশে নিয়ে ঘুমিয়ে পড়ল। দীপক বিড়ালটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। পরের দিন সকালে দীপক দাদাকে নিয়ে বেরিয়ে গেল। কয়েকটা টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে দুপুরের দিকে ফিরে এলো। স্নেহা তখন রান্নাঘরে রান্না করছে। দীপক জিজ্ঞেস করল, বৌদি কোথায়? দিদির শরীরটা খারাপ, তাই রুমে রেস্ট নিচ্ছে। দীপক ধীর পায়ে দাদার রুমে ঢুকল। বৌদি উঠে বসে জিজ্ঞেস করল, তোমার দাদা কই? বাথরুমে গেল। কি রিপোর্ট বেরিয়েছে? তেমন কিছু না, ওই শরীরের রক্তটা একটু কমে গেছে। কি বলছো? এটা তেমন কিছু না। দীপক মাথা নিচু করল। তুমি কি বলছো পরিষ্কার করে বলো ভাই। ওই ডাইনির সাথে এক ঘরে থাকা অসম্ভব। তোমার অসুস্থ দাদাকে নিয়ে বেরিয়ে যাব, সেটা কি ভালো হবে? না না, দয়া করে অমন করো না, আমাকে একটু ভাবতে দাও, আজকের দিনটা আমাকে একটু সময় দাও। দীপক রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলায় দীপক কালো বিড়ালটাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। স্নেহা সেটা দেখে খুব খুশি। মধ্যরাত্রিতে স্নেহা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন চুপিসারে দীপক ড্রয়ার থেকে একটা ইঞ্জেকশন বার করে ধীরে ধীরে বিড়ালটার শরীরে পুশ করে দিল। কিছুক্ষণ পর বিড়ালটাকে নিয়ে বাড়ির পিছনের বাগান বাড়িতে পৌঁছালো। সেখানে একটা ছোট্ট গর্ত খুঁড়ে অপেক্ষা করছে তার বৌদি। দীপক বিড়ালটাকে গর্তের মধ্যে শুইয়ে দিয়ে মাটি চাপা দিতে যাবে, ঠিক তখনই বৌদি বলে উঠল, ভাই দেখো দেখো, ডাইনিটা কেমন জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে আছে। দীপক এতক্ষণ লক্ষ্য করেনি। বিড়ালটার দিকে তাকাতেই তার বুকটা ধড়াস করে উঠল। দীপকের স্পষ্ট মনে আছে, যখন সে বিড়ালটাকে এখানে নিয়ে আসে তখন বিড়ালটার চোখ বন্ধ ছিল। সে তো হাই ডোজের পয়জন দিয়েছে। ইঞ্জেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু অনিবার্য। না, আর বেশি কিছু না ভেবেই দীপক দ্রুত গর্তটা মাটি দিয়ে পূর্ণ করে দিল। দীপক রুমে ফিরে এসে দেখল স্নেহা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। দরজাটা হালকা করে খুলে রেখে দীপক বিছানায় শুয়ে পড়ল।
দীপক পাশে থাকা ফোনটা নিয়ে দেখল 9টা বেজে গেছে। তারপর স্নেহার দিকে চোখ যেতেই সে দেখতে পেল স্নেহা বিছানার এক পাশে বসে কাঁদছে। চোখ ঘষতে ঘষতে দীপক জিজ্ঞেস করল, কি হয়েছে? সকাল সকাল কাঁদছো কেন? কিট্টিকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না। ঘরের সব জায়গায় খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কিট্টি মানে ওই কালো বিড়ালটা, যাকে কাল রাতে কবর দিয়েছে পিছনের বাগান বাড়িটায়। রাতের সমস্ত ঘটনা দীপকের চোখের সামনে ছবির মতো ভেসে উঠল। তবুও না জানার ভান করে দীপক বলল, দেখো ধারে পাশে হয়তো কোথাও আছে, একটু পরেই তোমার কাছে ফিরে আসবে। এমন আগে কোনোদিন হয়নি। কিট্টি আমার সাথে প্রতিদিন ওঠে। আমার খুব ভয় করছে, আমার খুব ভয় করছে। তুমি অত চিন্তা করো না, আমি দেখছি খোঁজ নিয়ে। দীপক উঠে বেরিয়ে গেল। কয়েক ঘন্টা বাগানে ঘোরাঘুরি করে ফিরে এসে দেখল স্নেহা বিছানায় চুপচাপ শুয়ে আছে। তারপর বৌদির কাছে গিয়ে বলল, স্নেহা কি কিছু খেয়েছে বৌদি? না ভাই, আমি তো অনেক করে বললাম, কিন্তু এলো না। ও খুব কষ্ট পেয়েছে। বিড়ালটা ওর খুব প্রিয় ছিল। অপয়া জিনিসকে প্রিয় করতে নেই। কদিন যাক, সব ঠিক হয়ে যাবে। আমি তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি, একেবারে লাঞ্চ করে নিও। দুপুরবেলায় দীপক জোর করে কিছুটা খাবার স্নেহাকে খাইয়ে দিল, কিন্তু স্নেহা কেমন মন মরা হয়ে গেছে। দীপকের সাথে ভালো করে কথাও বলছে না। আর মাত্র কয়েকদিন পর দীপক শান হসপিটালে হার্ট স্পেশালিস্ট হিসাবে জয়েন করবে। সে নিজের স্বপ্ন পূরণের আনন্দটাও উপভোগ করতে পারছে না। রাতেও স্নেহা একটি কথাও বলল না। অনেক রাত পর্যন্ত দীপক ফোনটা নিয়েই কাটালো। তারপর বাথরুমে গেল চোখে মুখে জল নেওয়ার জন্য। বেসিনের কাছে গিয়ে জলের ট্যাপটা খুলল। দু হাতে করে জল ধরতেই তার মনে হলো জলের ভিতরে দুটো চোখ যেন জল জল করছে। ছিটকে সরে এলো দীপক। এই চোখ তার খুব চেনা। এ তো কিট্টির সেই খোলা জ্বলন্ত চোখ। ভয়ে সারা শরীর দীপকের কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসে ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু শুলে কি হবে? অনেক চেষ্টা করেও দীপকের কিছুতেই ঘুম আসছে না। দুটো জ্বলন্ত চোখ যেন তাকে তাড়া করছে। কখনো মনে হচ্ছে ছাদের উপর থেকে জ্বলন্ত ঘোলাটে চোখ তার দিকে তাকিয়ে আছে। আবার কখনো মনে হচ্ছে স্নেহা তার জ্বলন্ত চোখ নিয়ে ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তখন রাত্রি প্রায় 3টে। বৌদি জোরে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, দীপক, 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 দরজা খোলো। সঙ্গে সঙ্গে দীপক দরজা খুলতেই বৌদি অস্পষ্ট সুরে বলে উঠল, তোমার দাদা। দীপক তাড়াহুড়ো করে দীনেশবাবুর রুমের দিকে ছুটে গেল। গিয়ে দেখল দীনেশবাবুর চোখ দুটো থেকে ঝরে পড়ছে লাল রক্ত। মাথাটা উল্টো দিকে ঘোরানো। কেউ যেন সজোরে মাথাটা পিছন দিকে ঘুরিয়ে দিয়েছে। দীপক হাতের নাড়ি টিপে দেখল তার দাদা আর বেঁচে নেই। রাত্রিবেলায় সব
দাহ করা হলো। স্নেহা এখনো চুপচাপ। দীপকের চোখে নিঃশব্দে জল গড়ালেও স্নেহার মধ্যে তেমন কিছু দেখা গেল না। সন্ধে হতেই দীপক আবার তার চারপাশে দেখতে পায় সেই ঘোলা জ্বলন্ত চোখ। নিজের চোখকে সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। হাতের ফোনটা নিয়ে কিছু একটা সার্চ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। 17 কিলোমিটার পেরিয়ে একটা গ্রামের প্রান্তে পুরনো কালী মন্দিরে সে পৌঁছাল। নেটে সার্চ করে সে জেনেছে এই মন্দিরে এক তান্ত্রিক থাকে। মন্দিরের সামনে গাড়িটা দাঁড় করিয়ে দীপক ধীর পায়ে মন্দিরের দিকে এগিয়ে গেল। মন্দিরে ঢুকে দেখল কালো ধুতি আর চাদর জড়িয়ে এক তান্ত্রিক চোখ বন্ধ করে উপাসনা করছেন। দীপক কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রায় 2 ঘন্টা পর তিনি চোখ খুললেন। দীপকের দিকে তাকাতেই দীপক একটা প্রণাম করল। তান্ত্রিক বললেন, কি প্রয়োজন এখানে? আমি শহর থেকে আসছি বাবা, আমি খুব বড় বিপদে পড়েছি। ওই জ্বলন্ত চোখ তোকে তাড়া করছে, তাই তো? হ্যাঁ বাবা, কি করব কিছুই বুঝতে পারছি না। তোর দাদাকে মেরেছে, বাকি আছিস 2 জন। তোদেরও যে কোনো সময় মৃত্যু হতে পারে। অবাক হয়ে দীপক জিজ্ঞাসু কণ্ঠে বলল, 2 জন? আমরা বাড়িতে তো 3 জন আছি বাবা। না, বাকি 2 জনের মধ্যে একজন আর মানুষ নেই। মানুষের ছদ্মবেশে সে এখন ডাইনি। তান্ত্রিকের কথা শুনে দীপকের অন্তর আত্মা ভয়ে কেঁপে উঠল। বাবা, একবার আমার সাথে চলুন, এই বিপদ থেকে রক্ষা করুন বাবা। না রে বেটা, আমি যেতে পারলে এক্ষুনি তোর সাথেই যেত, কিন্তু আমি মায়ের তন্ত্রিকা বেশি উপাসনা শুরু করেছি। 90 দিন আমি এখন এই মন্দিরের বাইরে পা রাখতে পারবো না। তাই যা করার তোকেই করতে হবে। যা বলছি মন দিয়ে শোন। দিনের বেলায় সে মানুষের রূপ ধারণ করে থাকে, কারণ তার মৃত্যুর পর তার শরীর দাহ করা হয়নি। যদি বাকি 2 জন তোরা বাঁচতে চাস, তবে তার শরীর দিনের আলোতেই দাহ করবি। যা যা, চলে যা। রাত হলে কখন কাকে কিভাবে সে হত্যা করবে তা স্বয়ং অন্তর্যামীও হয়তো জানে না। কিন্তু বাবা, 2 জনের মধ্যে কে জীবিত আর কে মৃত কিভাবে বুঝতে পারবো? তার একটা উপায় আছে। বাগান বাড়ির পিছনে কালো বিড়ালটাকে গর্ত থেকে বের করে দাহ করবি, তবেই ডাইনির শরীর আর সতেজ থাকবে না। তার সমস্ত শক্তি লোপ পাবে। তখন তার আসল রূপ বাইরে বেরিয়ে আসবে। যা, দেরি করিস না, এক্ষুনি চলে যা। হ্যাঁ, তবে মনে রাখবি, যদি তোর ওপর সন্দেহ হয়, তবে দিনের আলোতেই কিন্তু তোকে মারার চেষ্টা করবে সে। আগে বিড়ালটাকে দাহ করবি, তারপর ওই ছদ্মবেশী ডাইনির উপর এই মায়ের মন্ত্রপুত মাটি ছুঁইয়ে দিবি, তবেই ওই ডাইনি একেবারে শেষ হয়ে যাবে। আজ রাতে কিছু করতে যাবি না, যা করার কাল সকালে করবি।
এই বলে তান্ত্রিক মা কালীর পায়ের কাছের কিছু মাটি নিয়ে তাতে মায়ের কপালের সিঁদুর মিশিয়ে একটা কাপড়ে বেঁধে দীপকের হাতে ধরিয়ে দিলেন। মা কালীকে প্রণাম করেই দীপক দেরি না করে গাড়ি নিয়ে সোজা রওনা দিল বাড়ির দিকে। রাত 12টার সময় দীপক বাড়ি পৌঁছালো। গাড়ির শব্দ শুনে দীপকের বৌদি বাড়ির বাইরে এলো। ভাই, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? দীপক প্রখর দৃষ্টি নিয়ে বৌদির পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখতে লাগলো। তার হাতে মা কালীর সিঁদুর মেশানো মাটি শক্ত করে ধরা। বৌদি আবার জিজ্ঞেস করলো, অমন করে কি দেখছো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। একটু দরকার ছিল, তাই বেরিয়েছিলাম। বৌদি সন্দেহ কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি কিছু আমার থেকে লুকোচ্ছ ভাই? না না, লুকানোর কি আছে? এই বলে দীপক বৌদিকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে গেল। বৌদি এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীপকের দিকে। দীপক যেন বুঝতে পারছে বৌদির চোখগুলো তার উপর স্থির হয়ে আছে। দীপক তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে হঠাৎ সে লক্ষ্য করল স্নেহা রুমে নেই। আবার ভয়ে আতঙ্কে দীপকের বুকটা কেঁপে উঠল। তারপর চুপ করে বিছানায় বসে রইল। একটু পরেই স্নেহা রুমে প্রবেশ করে দীপককে দেখে জিজ্ঞেস করল, এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? হাতের পুটলিটা শক্ত করে ধরে দীপক বলল, একটু কাজ ছিল। হাতে ওটা কি? ও কিছু না, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। এই বলে দীপক শুয়ে পড়ল চোখ বন্ধ করে। স্নেহা কিছুই বুঝতে না পেরে লাইটটা অফ করে শুয়ে পড়ল। দীপকের ঘুম আসছে না। তার শুধুই মনে হচ্ছে স্নেহা ঘোলা জ্বলন্ত চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ভয়ে আতঙ্কে তার দম যেন বন্ধ হয়ে আসছে। অনেকক্ষণ চুপ করে শুয়ে থেকে আস্তে আস্তে দীপক চোখ খুলল। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে রুমের বাইরে বেরিয়ে গেল। বারান্দায় সিঁড়ির পাশে একটা শাবল আর বোতলে থাকা পেট্রোলটা নিয়ে সোজা বাগান বাড়ির দিকে রওনা দিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এক হাতে শাবল আর পেট্রোলের বোতলটা নিয়ে অন্য হাতে ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে বাগানে উপস্থিত হলো। তারপর বিড়ালের কবর দেওয়া জায়গাটায় এসে পেট্রোল আর ফোনটা নামিয়ে শাবল দিয়ে জায়গাটা খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই কালো বিড়ালটা বেরিয়ে এলো। একটা পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। শাবলটা নামিয়ে পকেট থেকে একটা রুমাল নাকের উপর বেঁধে নিয়ে ফোনের ফ্ল্যাশটা গর্তের দিকে করে দীপক দেখল বিড়ালটার শরীর হালকা পচতে শুরু করেছে। হাতে করে একটা পা ধরে বিড়ালটাকে ওপরে তুলতেই বিড়ালের পাটা শরীর ছেড়ে দীপকের হাতে চলে আসে। দীপক সেটা গর্তে আবার ফেলে দিল। তারপর পেট্রোলটা নিয়ে গর্তের মধ্যে ঢেলে পকেট থেকে দেশলাই বার করতে যাবে, তখন হঠাৎ মনে হলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। দীপক ফ্ল্যাশটা পিছনে ঘোরাতেই দেখতে পেল স্নেহা তার ঠিক পিছনে দাঁড়িয়ে। তার হাতে একটা ধারালো ঝকঝকে ছুরি। স্নেহা চিৎকার করে বলে উঠল, কি ভেবেছিলে আমার কিট্টিকে মেরে তুমি রেহাই পেয়ে যাবে? পিছন থেকে দীপকের বৌদি ছুটে এসে বলল, না ছোট, দীপক কীর্তিকে মারেনি। স্নেহা পিছন ফিরে তাকাতেই দীপক হাতের কাছে পড়ে থাকা শাবলটা তুলে সজোরে স্নেহার শরীরে ঢুকিয়ে দিল।
আর্তনাদ করে স্নেহা মাটিতে লুটিয়ে পড়ল। দীপক সঙ্গে সঙ্গে বুক পকেট থেকে শালুই বাঁধা মা কালীর সিঁদুর মাখানো মাটিগুলো বের করে স্নেহার শরীরে ছুঁড়ে দিল। তারপর দেশলাইটা জেলে গর্তের ভিতরে আগুনটা দিতে গিয়ে দেখল বিড়ালটা নেই। এমন সময় দীপক পিছন থেকে শুনতে পেল একটা নির্মম অট্টহাসির শব্দ। দীপক পিছন ফিরে দেখল তার বৌদির চোখগুলো জ্বলন্ত আগুনের মতো জ্বলছে, তার চুলগুলো বাতাসে উড়ছে। সে রূপ নিয়েছে এক ভয়ানক মূর্তির। হাতে তার একটা রক্তাক্ত শাবল, আর মুখে আকাশ বাতাস কাঁপানো সেই নির্মম হাসি।